আসসালামু আলাইকুম। আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে সমাধান করাবো রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নটি। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো চলো আমরা সমাধানে চলে যাই। তার আগে প্রশ্নটা দেখে নিই কী বলেছে। রাজশাহী বোর্ড প্রশ্নে দুইটা দৃশ্যপট দিয়েছে। একটা দৃশ্যপট 1-এ দিয়েছে যে 2 কিলোওয়াট মানে 2000 ওয়াট এর একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে, ইটা দেওয়া আছে, এবং হচ্ছে ইনপুট পাওয়ার অফ ইনপুট দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে হচ্ছে কত 2 কিলোওয়াট মানে 2000 ওয়াট। মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হয় 39,200 জুল। একটা ঘটনা বলেছে। এখন আমরা দেখি নাম্বার ঘটনাটা দেখি, সেকেন্ড ঘটনাটা দেখি। চলো, সেকেন্ড ঘটনায় বলেছে যে একটা তল আছে, ঘর্ষণ তল আছে, এখানে ঘর্ষণ সহগের মান দিয়েছে। ঘর্ষণ সহগের মান হচ্ছে মিউ দিয়ে দিচ্ছে 0.25, এবং এই তলটার উপরে একটা পৃষ্ঠ আছে যেটার কোণ হচ্ছে 15 ডিগ্রি বলে দিয়েছে, 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি। এখন কোশ্চেন করছে প্রবাহী ঘর্ষণ কাকে বলে। সো আমরা ঘর্ষণ 4 প্রকার দেখেছি, তার মধ্যে একটা প্রবাহী ঘর্ষণ, লার্জ ঘর্ষণ ছিল, যে ঘর্ষণটা বাতাস এবং পানির মধ্যে ক্রিয়া করে, সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। অর্থাৎ বাতাসের বিপরীতে বা পানির বিপরীতে যখন কোনো বল প্রয়োগ করি আমরা, সেখানে কিন্তু একটা বলের বিপরীত মানে যখন পানি এবং বাতাসে একটা বল প্রয়োগ করি, এই বিপরীতে একটা বল তৈরি হয়, এটি হচ্ছে ঘর্ষণ বল। আচ্ছা, এরপর আমরা দেখি সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল একে অপর থেকে পৃথক ব্যাখ্যা করো। এখন সবল নিউক্লিয় বল বলতে কি বুঝি, দুর্বল নিউক্লিয় বল বলতে কি বুঝি আগে জানতে হবে আমাদেরকে, এরপর দুটো পৃথক বলতে হবে। আমরা জানি মৌলিক বল 4টা ছিল, 4টার মধ্যে কিন্তু 2টা আছে। সবল নিউক্লিয় বল মৌলিক বল, দুর্বল নিউক্লিয় বল মৌলিক বল। তাহলে তারা আলাদা কেন? কারণ সবল নিউক্লিয় বল এর কাজটা হচ্ছে আমাদের কোনো প্রত্যেকটা পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনকে একত্রে রাখতে সাহায্য করে হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এবং দুর্বল নিউক্লিয় বলের কাজ হচ্ছে কি, এ হচ্ছে তেজস্ক্রিয়তা থেকে বিটা রশ্মি বের করে। তা দুটার কাজ কিন্তু আলাদা, তাই হচ্ছে দুইটা কি বলতো আমরা বলতে পারি একে অপর থেকে আলাদা। আমাদের দেখো এখানে সংজ্ঞায় দেওয়া আছে, আমাদের বইয়ে আমরা দিয়েছি, এটা দেখো খেয়াল করো। এখানে এই দুটার সংজ্ঞাটা দিয়ে দিবা যে পরমাণুর প্রোটন ও নিউট্রন সমূহ একত্রে নিউক্লিয়াসের মধ্যে একত্রে থাকে, তাকে সবল নিউক্লিয় বল বলে, যে বলের কারণে থাকে আর কি। এবং এটার পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। এবং অপর যেটা ছিল দুর্বল নিউক্লিয় বল, এর কাজ হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত করে, এবং এর পাল্লা হচ্ছে 10⁻18 মিটার। তো দুইটা কিন্তু এই ডেফিনেশন কিন্তু আলাদা, তো পার্থক্যটা আমরা বলে দিব, তাহলেই শেষ। ওকে, এবার আমরা থার্ড কোশ্চেনে যাই। চলো, থার্ড কোশ্চেনে বলেছে গ নাম্বারে দৃশ্যকল্প 1-এর আলোকে টি এর মান বের করো। দৃশ্যকল্প 1-এর আলোকে কোনটা, এই যে 1, এখানে টি সময়ে যতটুকু কাজ করছে, কাজ করা দেওয়া নাই, কাজ করা দেওয়া থাকলে অঙ্কটা সহজ হয়ে যেত, P=mgh/t, অঙ্ক শেষ। বাট এখানে দেওয়া আছে অপচয়কৃত মান দেওয়া আছে। এখন আমাদের অপচয়কৃত জিনিস চিন্তা করতে হবে। তো এখানে দেখো আমরা যে ডিরেক্ট সূত্রটা লিখেছি, সূত্রটা তোমরা ডিরেক্ট লিখতে পারো। এখন যদি কেউ বলো সূত্রটা কই থেকে আসলো, তাহলে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, আমরা জানি অপচয়কৃত শক্তি সমান P ইনপুট 1 - ইটা। এখন এখানে কিন্তু উদ্দীপকে ইটার মান দেওয়া আছে 0.8%, ইটা হচ্ছে 0.6, আর ইটার মান দেওয়া আছে এবং ইনপুটের মান দেওয়া আছে 2000 ওয়াট, T=ওয়াট। তাহলে এখন আমাদের এই সূত্রটা কই থেকে আসলো, এটা তোমরা এভাবে ক্যালকুলেশন করতে পারো, সমস্যা নাই। যেমন দেখো, আমরা জানি ইটা আমরা জানি যদি প্রদত্ত শক্তি দেই, যদি শক্তি দিয়ে বলা আছে অঙ্কটা, তাই শক্তি দিয়ে করছি, ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে করতাম। তাহলে উপরে হচ্ছে কার্যকর শক্তি ইন্টু 100%। যেহেতু অঙ্কটা আমরা পার্সেন্টটাকে ভেঙে ফেলেছি আগেই, তাহলে পার্সেন্ট করার দরকার নেই, কারণ এটাটাকে আমরা দেখো এটাটাকে কিন্তু আগেই ভেঙে আমরা পার্সেন্টটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আর দরকার নেই, শতকরাকে দরকার নেই। এখন আসো, কার্যকর শক্তিকে আমরা আরেকভাবে লিখতে পারি কি বলতো, কারণ এখানে একটা ওয়ার্ড আছে অপচয়, প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি ডিভাইড বাই প্রদত্ত শক্তি। দেখো, আমরা কিন্তু কার্য শক্তি লিখছি, জাস্ট ডেফিনেশন মানে ঘুরাই লিখছি। আমরা কিভাবে ঘুরাই লিখছি বলো দেখি, কারণ কার্য শক্তি মানেই তো হচ্ছে কি, যে শক্তিটা দিছো এবং যেটা অপচয় হয়েছে সেটা বাদ দিলেই তো আমরা কার্য শক্তি পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এটাই কিন্তু লিখছি। এখন আমরা খেয়াল করো, লিখতে পারি প্রদত্ত শক্তি লিখতে পারি ডিভাইড বাই প্রদত্ত শক্তি লিখতে পারি মাইনাস অপচয়কৃত শক্তি ডিভাইড বাই
প্রদত্ত শক্তি। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কেটে দিলাম, 1 চলে আসলো, 1 মাইনাস, যারা আর কি বুঝে নেই যেটা কই থেকে আসছে তাদের জন্য আমি দেখাচ্ছি, এটা সবার জন্য নয়। অপচয়কৃত শক্তি, প্রদত্ত শক্তি। এখন খেয়াল করো, এখানে তো এটা ছিলই। এখন যদি আমরা একটা কাজ করি, দেখো এই মাইনাসটাকে বেশি নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, আর এটা তো গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অপচয়কৃত শক্তি ডিভাইড বাই প্রদত্ত শক্তি, মাইনাসটা দিয়ে এসে প্লাস হয়ে গেল, আর তাহলে কি 1 মাইনাস হবে ইটা। এখন আমাদের মান দরকার হচ্ছে অপচয়কৃত শক্তি দেওয়া আছে, অপচয়কৃত শক্তি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ইটা, আর প্রদত্ত শক্তি গুণ ভাগশেষ কি গুণ হতো, গুণ হয়ে যাবে, তাহলে পি অফ ইনপুট। এই হচ্ছে সূত্রটা চলে আসছে, যেটা আমরা ডিরেক্ট দেখো খেয়াল করো এটা বসালেও হবে, কারণ এত বড় লেখার দরকার নেই পরীক্ষা হলে, তাহলে এই সূত্রটা ডিরেক্ট চলে আসছে। এখন আমাদের বলো দেখি, অপচয়কৃত শক্তির মান দেওয়া আছে উদ্দীপকে, দেওয়া আছে না, কত দেওয়া আছে, 39,200 জুল, এটা দেওয়া আছে লিখে নিবা। এবং ই ইকুয়ালস টু আবার জানি শক্তি, শক্তি ইকুয়ালস টু কি, দেখো আমরা পড়ছি ডাব্লিউ ইকুয়ালস টু, আমরা লিখে পড়ছি কি বলো দেখি এখানে, পি ইকুয়ালস ডাব্লিউ বাই টি যদি হয়, তাহলে ডাব্লিউ মানে কাজ, শক্তি একই জিনিস পিটি, তাহলে এই দেখো তাহলে হচ্ছে পি ইনপুট টি ইকুয়ালস টু পিটি, জাস্ট তাই, এটা আমি পাশে লিখে দিচ্ছি। এখন দেখো ইনপুটের মান দেওয়া আছে, এবং হচ্ছে এখানে খেয়াল করো আমাদের টি এর মানটা বের করতে চাই, তাহলে টি এখানে রাখলাম, এটা গুণ হয়ে আসছে, তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, এটা গুণ হচ্ছে, এটা ভাগ হয়ে যাবে। দেখো তাহলে আমরা কিন্তু টি এর মানটা এখানে রাখছি, এটা গুণ হয়ে আসছে, ভাগ হয়ে গেছে, এটা গুণ হচ্ছে, ভাগ হয়ে গেছে। তাহলে হচ্ছে মান দেখো আমাদের পি ইনপুটের মান 2000, আর 1 রাখলাম, এটা রাখলাম, তাহলে আমাদের আসলো 49 সেকেন্ড, অর্থাৎ 49 সেকেন্ড লেগেছিল এই 39,200 জুল শক্তি অপচয় হতে। তাহলে আমরা এইভাবে করতে পারবো, বা তোমরা যে আমি বললাম তোমরা যদি এইভাবে কেউ লিখে তারপর ক্যালকুলেশন করো তাও হবে, কিন্তু এটা বড় হয়ে যায়, আমরা ছোট করে সূত্র লিখলেও হয়ে যাবে, সমস্যা নাই এটাই। আচ্ছা, এরপর আমরা চলে আসি ঘ নম্বর অঙ্কটায় কি বলেছে চলো দেখি। ঘ নম্বর অঙ্কটায় বলেছে যে এসি তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে কিনা বা গড়িয়ে পড়বে কিনা বলো। ওকে, যদি এই তলে একটা বস্তু রাখো তুমি, তাহলে গড়ায় পড়বে নাকি স্থির থাকবে, এটা তুমি বের করতে হবে। এখন আমরা কীভাবে বের করব, এখানে চিন্তা করতে হবে নিশ্চল কোণ। নিশ্চল কোণ অর্থাৎ এমন একটা কোণ যে কোণে আমরা একটা বস্তু কি বলতো পড়ে যায়, একটা বস্তু কি বলতো পড়ে যাবে বা টিকে থাকবে, এটা বলে দেয়। অর্থাৎ আমাদের আরও সহজ করে বলি, নিশ্চল কোণ মানে হচ্ছে যে কোনো একটা বস্তু যে অ্যাঙ্গেলে থাকলে সে নিজেকে স্থির অনুভব করবে, সে পড়বে না কিন্তু। তাহলে এই বস্তুটার নিশ্চল কোণ আমরা বের করতে হবে। তো চলো নিশ্চল কোণ যদি বের করতে চাই আমরা, তাহলে সূত্রে চলে যাই, এই যে সূত্রে চলো, সূত্র নিশ্চল কোণের ডিরেক্ট সূত্রে চলে যাবো আমরা, ডিরেক্ট আমরা সূত্র লিখবো। সূত্র দেখো, সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1 মিউ, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1 মিউ আমরা বলতে পারি, বা tan থিটা ইকুয়ালস টু মিউ এটাও বলা যায়। দেখো খেয়াল করো, আমরা বলতে পারি tan থিটা ইকুয়ালস টু মিউ, কারণ ওই কোণটা যা হবে, নিশ্চল কোণ যা হবে, ঘর্ষণ বলে কি বলো তো তাই হবে। তাহলে থিটা ইকুয়ালস টু কী হবে, tan ইনভার্স 1 মিউ। তাহলে এখন দেখো আমাদের কিন্তু মিউ মানে হচ্ছে ঘর্ষণ সহগ, মিউ মানে কি বলতো ঘর্ষণ সহগ, যেটা 0.25 দেওয়া আছে। তাহলে খেয়াল করো এই যে 0.25 দেওয়া আছে, তাহলে মান কত আসে 14.036 ডিগ্রি। তার মানে এই অবস্থার এই প্রেক্ষাপটের আলোকে একটু দেখো তোমরা, যদি এরকম হয়, যদি আমাদের এই যে ডায়াগ্রামটা হয়, তাহলে এখানে যদি 14 ডিগ্রি হতো, তাহলে এই বস্তুটা এখান থেকে গড়িয়ে পড়তো না, নিশ্চল কোণ 14 ডিগ্রি। নিশ্চল কোণ হলে এই বস্তু গড়িয়ে পড়বে না, কিন্তু এখানে কত ডিগ্রি আছে বলো তো 15 ডিগ্রি, নিশ্চল কোণের থেকে বড় আছে, মানে এটা একটু হেলানো, তাহলে সহজেই পৃথিবীর দিকে আকর্ষণ করে সে নিচে পড়ে যাবে, তাহলে হচ্ছে এটা কি বলতো গড়িয়ে পড়বে। এই ছিল আমাদের এই বোর্ডের রাজশাহী বোর্ড 25-এর সমাধান। তো তোমরা এখনও যারা আমাদের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।